যদি সেরকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমরা সেই কথাই বলছি। যারা বলছে আর্টিকেল 106 অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে, আবার অসাংবিধানিকতাও আছে, এটার নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন। কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে, সেই লক্ষ্যেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠিয়েছিলেন ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে। সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই অ্যাডভাইস যে অ্যাডভাইজারি রুল অনুসারে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির ইখতিয়ার। অনেকে বলেছেন অন্য একটা আলোচনা সবাই যে সেটার বাইন্ডিং কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, সেটা কার উপর নাই, সেটা রাষ্ট্রপতির উপর নাই। রাষ্ট্রপতি তো সেটা গ্রহণ করেছেন, সেই হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন। তো সুতরাং এই সরকার 100% লেজিটিমেট সরকার এবং কনস্টিটিউশনালি লেজিটিমেট সরকার, তার মধ্য দিয়ে উৎসরিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে। এখন যারা প্রশ্ন তুলছেন যে এটা সোনার অর লেটার চ্যালেঞ্জ হতে পারে, তা আমি সেটার জবাব দিয়েছি। সোনার অর লেটার যেটা চ্যালেঞ্জ হবে 106 এর অ্যাডভাইজারি রুল, সেটা কারা শুনবেন? সেটার জন্য ফোরামিতে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রুলটাকে আবার এটাকে উল্টাতে চান, সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইললেজিটিমেসির দিকে নিয়ে যাব, যেটা রাষ্ট্রের স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না। এবং সেই প্রশ্নও অবান্তর। যারা এই প্রশ্নগুলো বলছেন এবং বলছেন যে ঠিক 57 আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন না, শুধু 57 আর্টিকেল না, আর্টিকেলস মানে 57টা আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে। তা আমরা তালিকা চেয়েছিলাম যে তালিকাটা যদি দেন আমরা দেখব সেটা অ্যাব্রোগেটেড হয়ে যায় কিনা। এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া, সরকারের সাংবিধানিক বৈধতা, এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই, আমাদের রাষ্ট্রটা 54 বছর হয়ে গেছে, সামনে যাতে অনাগত কাল ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় ঐক্য, জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে, সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান কোণে মেঘ দেখছে, বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে, সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। আমি এর বেশি কিছু বললে আপনারা বিরক্ত হবেন। আজকে বোধহয় আর সময়ও নাই।
আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এখানে আর বেশি কিছু বিষয় নাই, অ্যাড্রেস করার সময়ও নাই। যদি অন্য কোনো ফোরামে কখনো যদি অন্য কোনো সময় অন্য কোনো ফোরামে কথা হয় কথা বলবো, কারণ 4 ঘন্টা অভুক্ত রেখে 4 ঘন্টার পরে ওই লাস্ট স্পিকারদের বলার তেমন কিছু থাকে না।